স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে পড়াবো ক্লাস 19 নবম দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পার্ট। ইতিপূর্বে এই ফার্স্ট পার্টের পোয়েমের উপর একটা পার্ট আমরা পড়িয়েছি। এটি গুরুত্বপূর্ণ একটা পোয়েম ও মি ও লাইফ। ইউনিট 1 এর লিসন 3 চ্যাপ্টারে এই কবিতাটা রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা এবং অনেকে এটাকে খুব কঠিন মনে করে, তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কবিতাটাকে বুঝিয়ে দিতে। আমি আজকে এর আগের পর্বে আমি কবিতা সম্পর্কে বুঝিয়েছি, কবিতার বিষয়বস্তু, শব্দার্থ এবং যথার্থ যে ভাব বা থিম সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আজকে ওই কবিতার যে শেষে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো খুব সহজে এবং যাতে ছেলেমেয়েরা বোঝে সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রশ্নগুলো এরকম আছে যে আনসার দ্য ফলোইং কোশ্চেন। ওই কবিতার শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে। এই 8টা প্রশ্ন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং একটি শর্ট নোট দিয়ে দেবো, যাতে ছেলেমেয়েরা অত কঠিনভাবে না করে সহজে হৃদয়ঙ্গম করে এবং নিজের মতো করে লিখতে পারে। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? ওই কবিতার প্রধান যে বিষয়বস্তু সেটা কি? দ্বিতীয় প্রশ্ন আছে, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন? কবি বারবার কি প্রশ্নের কথা উল্লেখ করেছে? আমরা এই প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করি প্রথমে। তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল বিষয় কি? আমি লিখে দিচ্ছি, এই কবিতার মূল বিষয় হলো দ্য মেইন থিম অফ দ্য লাইফ, the realization of the poet about the existence purpose of his life and his identity. তাহলে এটা বাংলা অর্থ কি? প্রধান বিষয় হলো এখানে কবি যেটা বলছে, দ্য রিয়ালাইজেশন উপলব্ধি। কিসের উপলব্ধি? দ্য পোয়েট অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স, পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য এবং অস্তিত্ব এ সম্পর্কে ওনার প্রশ্ন আছে। অ্যান্ড হিজ আইডেন্টিটি, এবং তার এই যে জীবনবোধ, স্বাতন্ত্রতা, ব্যক্তিসত্তা, এইটা সম্পর্কে তার একটা উপলব্ধি, এ ব্যাপারে তার প্রশ্ন আছে। দ্য পোয়েট থিংস দ্যাট দ্য লাইফ হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স অ্যান্ড আইডেন্টিটি। কবি মনে করে তার এই যে জীবনের একটা নিজস্ব অস্তিত্ব আছে এবং সত্তা আছে। অ্যাজ লং অ্যাজ হি অ্যালাইভ, যতদিন পর্যন্ত সে জীবিত থাকে অথবা মানুষ জীবিত থাকে ততদিন পর্যন্ত এই জীবনের একটা সত্তা, অস্তিত্ব রয়েছে। ডিসপাইট লিভিং মেনি নেগেটিভ থিংস সারাউন্ডিং হিম, তার চতুর্দিকে ঘটে যাওয়া বিভিন্ন যে খারাপ বিষয়গুলো রয়েছে, এ পার্সন শুড লিড হিজ লাইফ অ্যান্ড ডু সামথিং বেটার টু দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি। একজন ব্যক্তির উচিত দেশের এবং সমাজের জন্য ভালো কিছু করে যাওয়া, তাহলেই জীবনের অর্থ হয়, জীবনের উদ্দেশ্য চরিতার্থ হয়। এইটাই এই কবিতার মূল বিষয়বস্তু এবং সংক্ষেপে আমি বলে দিলাম বাংলা সহ। এটি বারবার পড়লে পরে আশা করি উত্তর লিখতে পারবে। 2 নম্বর প্রশ্ন আছে, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন? কবি বারবার কি ধরনের প্রশ্ন করছে বা কি প্রশ্ন করছে? রিকারিং মানে বারবার, কোশ্চেন বারবার কি কোশ্চেন তার মনে উদয় হয় বা উনি উল্লেখ করেছে। আমি নোট করে দিছি, দ্য পোয়েট হ্যাজ রিকারিং কোশ্চেন। কবির বারবার কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিজন অফ লিভিং ইন দ্য মিডস্ট অফ ইননাম্বারেবল পিপল? এই অসংখ্য মানুষের মাঝে বেঁচে থাকার কি মানে? হু আর ফেথলেস অ্যান্ড ফুলিশ, যারা নাকি বিশ্বাসী এবং মূর্খ। মূর্খ মানে যারা নাকি জীবনের আসল উদ্দেশ্য বোঝে না, তাদেরকে তিনি মূর্খ বলেছেন। হি আস্ক টু হিমসেলফ, সে নিজেকেই নিজে প্রশ্ন করছে, ওয়াই পিপল ইনক্লুডিং হিম, তার মতো অনেক লোকগুলো কেন ক্রেভিং ফর ভেনলি লাইট, বৃথাই কেন চাকচিক্যে লালায়িত থাকে। ক্রেভিং লালায়িত থাকে, ফর ভেনলি লাইট মানে বৃথা আলোর ঝলকানিতে বা আভিজাত্যে তারা কেন লালায়িত থাকে, এই প্রশ্ন তার মনে হয়।
দ্য পোয়েট কিপস অন আস্কিং অ্যাবাউট, সে আরো প্রশ্ন করে, হোয়াট দ্য ইউজ অফ স্পেন্ডিং ইউজলেস অ্যান্ড এমটি ইয়ার্স অফ দ্য লাইফ, মানে এই ইউজলেস অ্যান্ড এমটি ইয়ার্স, মানে এখানে বলা হয়েছে ইউজলেস মানে প্রয়োজনহীন, অপ্রয়োজনীয় এবং অসার যে বছরগুলো, বাকি বছরগুলো রয়েছে, সেই বছরগুলো বা যে বছরগুলো সে কাটিয়ে দিয়েছে, এই এতে কি লাভ, জীবনের কি অর্থ, বৃথা অযথায় সময় নষ্ট করা, এই যে অসার অসার এমটি পিয়ার্স মানে অসার বছরগুলো পার করার কি অর্থ আছে। এইটা এমটি মানে শূন্য বুঝি আমরা, কিন্তু এখানে অসার বোঝানো হবে। তো আমরা এই কবিতার এভাবে উনি বারবার এই প্রশ্নটা ওনার উদয় হয় এবং তিনি তার নিজের কাছেই প্রশ্ন করে, সবার কাছেই ওনার প্রশ্ন যে কেন এই বৃথা জীবনের অযথা আমরা এই মরিচিকার পিছনে ছুটছি। আমরা দুইটা প্রশ্নের এভাবে উত্তর করতে পারি। এরপরে এই যে 3 নম্বরে, এখানে 3 নম্বরে একটা প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স। 4 নম্বরে একটা প্রশ্ন আছে। এই 3 আর 4 প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এই পেজে। তিনি কি প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স, অবহেলিত বছর, অপ্রয়োজনীয় বছর বলতে কবি কি বুঝিয়েছেন, কি বুঝাতে চেয়েছেন। By useless years, the poet means the time that we spent or misuse during our lifetime. আমরা সারা জীবনব্যাপী যে সময়গুলা অপব্যবহার করেছি, to gain some meaningless, insignificant and sometimes immoral things. আমরা অনেকেই অর্থহীন, অতাৎপর্য এবং অনৈতিক কাজে আমরা যে সারা বছর ব্যবহার করি, এটা উনি ইউজলেস ইয়ার্স বলে আখ্যায়িত করছেন। এখানে সুন্দর করে লেখা আছে মিনিংলেস, অর্থহীন, ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন এবং সামটাইমস ইমোরাল এবং অনৈতিক জিনিস করে আমরা অনেক বছর কাটিয়ে দিয়েছি, এটাকে তিনি ইউজলেস ইয়ার্স বলেছেন। এরপরে 4 নম্বর প্রশ্ন আছে, ইজ এইজ অ্যান আইডেন্টিটি মেকার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। উনি এখানে বলছেন যে জীবন কি একটা কোনো কিছু নির্দেশ করে, সেখানে বয়স কি একটি পরিচয় বহন করে, বার্ধক্যের বৈশিষ্ট্য আসলে কি, যে বৃদ্ধ বয়সের আমরা সাধারণত কি দেখি, তাদের কি ধরন এবং বৈশিষ্ট্য কি। এখানে আমরা এর উত্তর এভাবে করতে পারি, it is true that age is an identity maker. বয়স একটা সত্তা নির্ণায়ক, কি এবং কিভাবে সেইটা বয়সের কারণে তার এটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ইন কোর্স অফ টাইম, কালোর আবর্তে, সময়ের আবর্তে, ম্যান বিকামস ওল্ড, মানুষ হয়ে যায় বৃদ্ধ, বয়স্ক। হিজ ওয়ে অফ থিঙ্কিং চেঞ্জেস, তার চিন্তা ভাবনার ধরন পরিবর্তিত হয়। He starts believing in the meaningful activities of human life. সে ওই সময় অর্থাৎ বৃদ্ধ বয়সে বোঝার চেষ্টা করে জীবনের অর্থ কি, খোঁজার চেষ্টা করে জীবনের মানে কি, কি করেছে সে জীবনে। and start thinking about the purpose of life in this earth. এই বিশ্বে তার জীবনের উদ্দেশ্য কি, এটা বোঝার, উপলব্ধি করার, ভাবার চেষ্টা করে। To him, তার কাছে spending money in worldly life became less important. এই পার্থিব জীবনে টাকা ব্যবহার করা একটা কম গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এটা কোনো গুরুত্বই দেন না। পিপল ইন ওল্ড এজ থিঙ্ক, এই বৃদ্ধ বয়সে মানুষ ভাবে, হোয়াট দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য আর্থ অ্যান্ড সোসাইটি, কিভাবে এই বিশ্বে, সমাজে এবং বিশ্বে সে কিভাবে অর্থবহ কোনো কিছু অবদান রাখতে পারে, ইন মিনিংফুল ওয়ে মানে অর্থবহ উপায়ে সমাজকে কি দিতে পারে, সে ভালো কি করতে পারে, এইটা তার উপলব্ধি আসে তার এই বৃদ্ধ বয়সে। আমরা এই 3 আর 4 প্রশ্নের উত্তরটা বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা আরো দেখব যে এখানে 5 আর 6 প্রশ্ন কি আছে, হোয়াট ডু সর্ডিট অ্যান্ড প্রোডিং মিন।
সর্ডিড অ্যান্ড প্রোডিং বলতে কি বোঝায়? হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার, এখানে ফেইথ বলতে কি বুঝিয়েছেন? তা আমরা যাই 4, 5 এবং 6 প্রশ্নে যাই। 5 এবং 6 প্রশ্নে আমরা এখানে দেখি হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্রোডিং মিন। এখানে উনি বলছেন যে সর্ডিড এবং প্রোডিং বলতে আসলে কি বোঝায়। যেখানে আমরা দেখি যে ইন দ্য লাইন 5 অফ দ্য পোয়েম, এই কবিতার 5ম লাইনে এটা রয়েছে, দ্য পোয়েট ইউজেস দ্য ওয়ার্ড প্রোডিং টু রিফার টু দ্য রেগুলার অ্যান্ড বিজি অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল অ্যারাউন্ড হিম। এই প্রোডিং বলতে কবির চতুর্দিকে যে মহাব্যস্ত তৎপরতা পূর্ণ যে লোকগুলা প্রতিদিনের চলন সেটাকে বুঝাইছে প্রোডিং। ইন দ্য সেম লাইন হি ইউজেস দ্য ওয়ার্ড সর্ডিড। এই সর্ডিড বলতে উনি বুঝিয়েছেন টু ডিসক্রাইব দ্য মিন পিপল, বিশেষ করে নিচু প্রকৃতির অর্থাৎ হীন প্রবৃত্তি সম্বন্ধ লোকদেরকে উনি বুঝিয়েছেন। হি হ্যাজ ইউজড দ্য ফ্রেজ সর্ডিড ক্রাউড। এই সর্ডিড ক্রাউড ফ্রেজটা ব্যবহার করছে টু ইন্ডিকেট দোজ পিপল, ওই লোকগুলোকে বুঝাইছে হু আর ইমোরাল অ্যান্ড আনস্ক্রুপুলাস, যে লোকগুলা যে নীতিহীন কাজ করে এবং অনৈতিক কাজে জড়িত। ইমোরাল অনৈতিক এবং আনস্ক্রুপুলাস মানে খারাপ নীতিহীন কাজ, এটা বুঝাইতে উনি সর্ডিড ক্রাউডকে বুঝিয়েছেন। ওই সমস্ত লোক ঘুষখোর, দুর্নীতিবাজ, অসামাজিক এ ধরনের কাজকর্মকে উনি এরা যারা করে তাদেরকে ইন্ডিকেট করছে সর্ডিড ক্রাউড বলতে। আমরা 6 নম্বরের প্রশ্নে দেখি হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার। এখানে কবি ফেইথ বলতে কি বুঝিয়েছেন? আমরা উত্তর আমি শর্ট করে নোটটা দিয়ে দিচ্ছি। ইন দ্য পোয়েম দ্য পোয়েট সেড, এই কবিতায় কবি বলেছে দ্য ফেইথ এক্সিস্ট ইন পিপলস কন্ডাক্ট অ্যান্ড ডিলিংস। বিশ্বাসটা প্রকাশিত হয় মানুষের আচরণ এবং কাজকর্মের ধরন অনুযায়ী। তো এখানে আমরা এখানে বিশ্বাস বিষয়টা তাদের আচ্ছা আমরা আর একটু ভালো করে দেখি। ইন দ্য পোয়েম দ্য পোয়েট সেড দ্য ফেইথ এক্সিস্ট ইন পিপল, এখানে তার আচরণ এবং কাজকর্মের ধরন এক একজন মানুষের এক এক রকমের এবং সেই অনুযায়ী তার ফেইথ নির্ণীত হয়। ইট ইজ দিস ফেইথ, ইট ইজ দিস ফেইথ, এটা হলো সেই বিশ্বাস হুইচ ইজ নিডেড টু বিল্ড আপ সোসাইটি। এটা হলো বিশ্বাস হলো সেইটা যেটা সমাজ নির্ণয়ের প্রয়োজন, বেস্ট অন মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক বিশ্বাস, অ্যান্ড কিপিং দেম রাইট, এবং তার কথাবার্তা এবং মানুষকে সমুন্নত রাখার যে অভিপ্রায় সেইটা সেই অনুযায়ী চলাফেরা এবং কথা দেয়া কথা রাখা, এটাকে ফেথ হিসেবে আখ্যায়িত করছেন। দিস ফেথ রিফার্স, এই ফেথ বলতে বোঝায় বা নির্দেশ করে টু দ্য বিলিভ দ্যাট ওয়ান নেভার বিট্রেস অ্যানাদার, বোঝায় সেটা যে একজন ব্যক্তি কখনো আরেকজনকে সাথে কথা দিয়া কথা বরখেলাপ করে না অথবা বিট্রি বা প্রতারণা করে না। বিট্রেস মানে প্রতারণা, কথা না রাখা, এই কাজটা করে না। এবং ফেথ বলতে উনি এই যে বিশ্বাসপূর্ণ একটা সমাজ এবং মানুষের আচরণ উনি বুঝিয়েছেন। তো আমরা পড়লাম হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার। আমরা সর্বশেষ শেষের প্রশ্ন দুটো আমরা এখন উত্তর জানবো। সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং কিন্তু পরীক্ষায় আসবে এবং ছেলেমেয়েরা এই প্রশ্নগুলো খুব কঠিন বলে মনে করে। তো আমরা চেষ্টা করব যাতে একটু সহজ করে বলা যায়। তো সর্বশেষ 7 নম্বর প্রশ্ন আছে, ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট ভার্স ইন দ্য লাস্ট লাইন। সর্বশেষ লাইনে কন্ট্রিবিউট ভার্স বলতে আসলে কবি কি বুঝিয়েছেন আমরা বোঝার চেষ্টা করি। ইয়েস, এর একটা সিম্বলিক মিনিং আছে। দেয়ার ইজ এ সিম্বলিক মিনিং অফ দ্য ফ্রেজ কন্ট্রিবিউটস এ ভার্স। কন্ট্রিবিউটস এ ভার্স এর একটা অবদান, অর্থাৎ পংক্তির মধ্যে কি অবদান সে রেখেছে। আসলে মূলত আমরা দেখি যেটা ভার্স কবিতার লাইনে যারা বুঝি, ভার্স মানে পংক্তি, কোন একটা চরণ,
কন্ট্রিবিউটিভ আর্টস এটা বৃহত্তর অর্থ রয়েছে এবং একটা মিনিংফুল অর্থ রয়েছে। ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, যেটা কবিতার শেষ লাইনে ব্যবহৃত হয়েছে, দ্য ওয়ার্ড ভার্স ইজ হেয়ার মেটাফরিক্যালি, রূপক অর্থে ইউজড টু মেনশন দ্য মিনিংফুল ওয়ার্ক ডান বাই ওয়ান ফর মেকিং দ্য সোসাইটি বেটার ফর আদার্স। অন্যের জন্য একটা সমৃদ্ধ সুন্দর সমাজ গড়ে তোলার যে কন্ট্রিবিউশন বা কাজ, এটাকে উনি কন্ট্রিবিউট ভার্স, এটাকে ভার্স হিসেবে উল্লেখ করছেন। এবং এইটা যদি কেউ করে দিতে পারে সেটা হলো কন্ট্রিবিউট। তাহলে সুন্দর সমাজ বিনির্মাণে যদি কেউ কোনো কিছু রচনা করে যেতে পারে সেটাই হলো কন্ট্রিবিউটিভ ভার্স। কবি এটাই বুঝতে চেয়েছেন। দ্য স্পিকার, এখানে একটু আমার কম্পিউটার লাইনে একটু সমস্যা আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটু কষ্ট হবে দেখতে। দ্য স্পিকার হেয়ার এ পোয়েট হি কনসিডার্স দ্য লাইফ এ পাওয়ারফুল প্লে। তিনি জীবনকে একটা, আমি লাইনটা ক্লিয়ার করার চেষ্টা করছি, এই যে দেখা যায় এখন। দ্য স্পিকার ইজ হেয়ার এ পোয়েট ফর মেকিং দ্য সোসাইটি বেটার। আমি নিয়ে আসছি, এখন বোঝা যাচ্ছে। দ্য স্পিকার ইজ হেয়ার এ পোয়েট, এখানে কবি একজন বক্তা, একজন কবি। অ্যাজ হি কনসিডার্স হিজ লাইফ এ পাওয়ারফুল প্লে, সে জীবনকে একটা শক্তিশালী নাট্যমঞ্চ বলে মনে করে। হি কন্ট্রিবিউটস এ ভার্স টু দ্য প্লে, সেই নাটকে কিছু অবদান রাখতে চায়, কিছু কাজ করে যেতে চায়। হিজ টোন ইন দ্য লাস্ট সেন্টেন্স ইজ, তার এই সেন্টেন্সের শেষ কথার যে ভাব বা মানে সেটা ইতিবাচক, আশাব্যঞ্জক, অপটিমিস্টিক, মানে ইতিবাচক এবং আশাব্যঞ্জক। and he wants other people to contribute to the society, সে চায় অন্য লোকও ওই সমাজে কিছু অবদান রাখুক from their respective field, যার যার নিজ নিজ ক্ষেত্রে। কেউ কবি, কবিতা লিখবে, কেউ চাষি, ফসল ফলাবে, কেউ আবার সঙ্গীত হয়ে মানুষের সঙ্গীত শিল্পী হয়ে মানুষের মনোরঞ্জন করবে, বিখ্যাত সঙ্গীতজ্ঞ হবে। এভাবে সমাজের প্রতিটি লোক যদি সমাজকে বিনির্মাণ করার জন্য, উন্নত করার জন্য কিছু একটা করে যায়, সেটাই হলো উনি বুঝাইছে কন্ট্রিবিউটিভ ভার্স। প্রত্যেকের উচিত সেই সমাজ বিনির্মাণে কিছু একটা করা, এবং উনি এই মহান কিছু করাটাকেই উনি কন্ট্রিবিউট এ ভার্স, এটা মিনিংফুল হিসেবে, মানে মেটাফরিক্যালি, মানে রূপক অর্থে বুঝিয়েছেন। আমরা এবার যাবো সর্বশেষ প্রশ্নে। কি আছে এখানে? ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? উনি বলেছে যে শেষে যে আনসার সেকশনটা আছে কবিতায়, সেই কবিতার যে আনসার সেকশনটা কি উনি যা বলছে সেটা কি বিশ্বাসযোগ্য বলে মনে করো? এই প্রশ্নটা বলা হয়েছে। তো এখানে আমরা দেখি, সে প্রশ্ন আমরা পড়েছি, আমরা দেখেছি সেখানে কি আছে। তা আমাদের উত্তর হলো ইয়েস, দ্য আনসার সেকশন অফ ওয়াল্ট হুইটম্যানস পোয়েম। ওয়াল্ট হুইটম্যান এই বিখ্যাত কবির যে কবিতা ও মি ও লাইফ ইজ কনভিন্সিং, এবং সেটা আশাব্যঞ্জক তার যে আনসার। কেন? বিকজ উইথ এ ভেরি পজিটিভ টোন দ্য পোয়েট গেটস দ্য মিনিং অফ দ্য, খুব ইতিবাচক ভাবেই সে জীবনের অর্থ খুঁজে পেয়েছে, অ্যান্ড পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে, অ্যান্ড হি ওয়ান্টস টু কনভে মেসেজ, এবং সে প্রত্যেকের কাছে একটা মেসেজ দিতে চায়, কথা বলতে চায় এবং জানাই দিতে চায় টু এভরিওয়ান, সবার কাছে, দ্যাট ম্যান ক্যান মেক হিজ লাইফ মিনিংফুল, মানুষ তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে বাই প্লেইং হিজ ওন পার্ট ইন হিজ ওন লাইফ, তার প্রত্যেকের জীবনে নিজস্ব ভূমিকা পালন করে জীবনকে অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারে, যদি নাকি সে সমাজে কিছু অবদান রাখতে পারে, যদি বড় কিছু হতে পারে, সমাজ যে বিদ্যমান মানুষদের যদি কোনো উপকারে কাজে লাগে এবং জাতিকে যদি মহান কিছু সে দিতে পারে, তাহলেই তার জীবনটা মিনিংফুল হয়। এবং সেই কারণে উনি এটা অবদান করেছে যে মানুষ এভাবে সমাজকে কিছু দিয়ে জীবনকে কনভিন্সিং বা অর্থবহ করে গড়ে তুলতে পারে। আমি বোঝানোর চেষ্টা করছি এই প্রশ্নগুলোর নিজস্বভাবে একটা অর্থ তৈরি করতে, যেটা ছেলেমেয়েরা খুব সহজে বারবার পড়ে এইটা
অর্থ বোঝে এবং কিছু না কিছু নিজে লিখে আসতে পারে। ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের উচিত হবে ফ্রি রাইটিং লেখা, বাক্য তৈরি করে লেখা, ভেঙে ভেঙে ছোট ছোট করে লেখা, সাবজেক্ট বা অবজেক্ট এরকম নির্ণয় করে নিজস্ব বাক্য তৈরি করে লিখতে হবে। তার আগে কবিতার মূল বিষয়টা বুঝে জানতে হবে এখানে কি বলা হয়েছে, সেটা ধারণ করে নিজের ভাষায় লিখলে পরেই তারা একজন ভালো ছাত্র হতে পারবে এবং যে কোনো কবিতা সহজে হয়ে যাবে এবং তারা ভালোভাবে লিখতে পারবে। তো এই অধ্যায় আমি এখানে শেষ করছি। যদি প্রয়োজন হয় বা যদি কারো অন্য কোনো এই কবিতা সম্পর্কে কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখলে পরে আমি আর একটা ভিডিও করতে পারি প্রয়োজন হলে পরে। তো আজকে আর নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।